আচ্ছা, তো আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল মানে কম্পিউটারের বেসিক বিষয়গুলো থেকে শুরু করেছিলাম। তো বেসিক বিষয়গুলো থেকে শুরু করে আমরা প্রথম অবস্থায় দেখেছিলাম যে কম্পিউটারের আবিষ্কারের আসলে ইতিহাসটা কি। মূলত যে প্রথম অবস্থায় আমরা দেখেছি যে একেবারে গণনা করার যন্ত্র থেকে শুরু করে ম্যানুয়াল মানে কম্পিউটার এখন আমরা যত ছোটটা দেখতেছি, তো অত ছোট ছিল না, ঠিক আছে। একটা বিশাল একটা রুম বা আরো বড় আকৃতির ছিল এবং ম্যানুয়ালি কাজগুলো করা হইতো। এবং সাধারণত তখনকার বিষয়গুলো যে এত বেশি কিছু জমা রাখতে পারতো না, একেবারে খুব সামান্য পরিমাণ মেমোরি ছিল। তো আমরা কম্পিউটারের ইতিহাসটা দেখেছিলাম, তারপরে আমরা ভিডিও দেখেছিলাম যে কম্পিউটারের অভ্যন্তরীণ যে পার্টস গুলো আছে, এই পার্টস গুলো কোথায় কি বা কোনটাকে কি বলে, এই বিষয়গুলো আমরা দেখে আসছিলাম। তো আজকে আমরা ওইটা সম্পর্কে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে দেখো ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার। একটা কম্পিউটারের যদি আমরা ব্লক ডায়াগ্রাম বিবেচনা করি, তাহলে এখানে যে বিষয়গুলো আমরা পাবো সেটা হচ্ছে প্রথম কিছু ইনপুট ডিভাইস পাবো। ইনপুট ডিভাইস বলতে কি, যার মাধ্যমে কম্পিউটার তো কমান্ড ছাড়া চলবে না, মানে হলো যে আমি তাকে যেটা করতে বলবো সেটাই সে করতে পারবে, তাই না? তো এটা যেহেতু কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নাই, তার মানে আমরা এটাকে যে প্রসেসে চলতে বলবো বা যা যা করতে বলবো, যে আমরা ইনস্ট্রাকশন দিব, এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। তাহলে এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটা ইনপুট ডিভাইস লাগবে আমাদের। তো সেটা হইতে পারে কি, সেটা হইতে পারে মাউস অথবা কিবোর্ড। তারপরে এই যে আমরা ভয়েসের মাধ্যমে কথা বলতেছি, ভয়েস ইনপুট, মাইক্রোফোন ইত্যাদি বিষয়গুলো, যেগুলোর মাধ্যমে আমরা ইনপুট দিচ্ছি, কোনো ডাটা বা কোনো তথ্য ইনপুট দিচ্ছি বা কোনো ইনস্ট্রাকশন ইনপুট দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ইনপুট ব্লক। তারপরে যেটা আছে ইনপুট নিয়ে সে করবে, সিপিইউ তে নিয়ে যাবে এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে নিয়ে সে প্রসেসিং করবে, ওই ডাটাটাকে প্রসেসিং করবে। তারপর আলটিমেটলি আমরা যেটা চাচ্ছি, যে বিষয়টা আমরা চাচ্ছি, আউটপুট চাচ্ছে, সেটা আউটপুট আকারে সে বের করে দিবে। মনে করো যে তুমি কোনো একটা বিষয় প্রিন্ট করতে চাচ্ছ, তো প্রিন্ট করার আগে তোমাকে লিখতে হবে। তো এই লেখার কাজটা হলো আমরা কিবোর্ডের মাধ্যমে করি বা মাউসের সাহায্য নেই। তো এইটা হচ্ছে ইনপুট। তারপরে আমরা যখন এটাকে কিবোর্ডে যে কোনো একটা কি চাপলাম, তো এই কি বলতে কি, এখানে তো আর ABCD সরাসরি কম্পিউটারে বসতেছে না, কম্পিউটার বসতেছে 0 এবং 1। 0 এবং 1 এর কম্বিনেশনে সে বোঝে। আলটিমেটলি যখন সে ভিতরে গিয়ে প্রসেসিং করবে, এই প্রসেসিং করার পরে সে আবার আউটপুট আমাদের দেখাচ্ছে যে আমি যে বিষয়টা চাপ দেওয়া হয়েছিল, এটাকে এটাকে এ চেপেছিলাম না বি চেপেছিলাম ইত্যাদি, সে আউটপুট আকারে প্রসেসিং করে ফাইনালি আমাকে দেখাবে। তো এই বিষয়টাই আরেকটু বিষয়ে আরেকটু ডিটেলস আমরা দেখবো যে ইনপুট ডিভাইস থেকে আমরা যে তথ্যগুলো দিব সেটাকে প্রথমে স্টোরেজ করতে হবে, মানে প্রথমে এটা জমা করতে হবে। তাহলে ইনপুট ডিভাইস থেকে স্টোরেজ, তারপরে দেখো এখানে স্টোরেজ থেকে সরাসরি আউটপুট হয়ে যেতে পারে। যেমন মনে করো যে আমি কম্পিউটারের মধ্যে কোনো একটা অডিও রাখলাম বা কোনো একটা ভিডিও রাখলাম, ঠিক আছে। তো এইটা তো আসলে প্রসেসিং করেই রাখতেছি, আমি ইনপুট করলাম, এটা স্টোরেজে জমা হবে বা মেমোরিতে জমা হবে। আলটিমেটলি এটা পরে যখন আমরা এটা ওপেন করব বা প্লে করব, তখন এটা আউটপুট ইউনিটে চলে আসবে। তার মানে এটাতে আর কোনো প্রসেসিং এ যাওয়া লাগতেছে না। আবারও কিছু কিছু ক্ষেত্রে যে অধিকাংশ ক্ষেত্রে যে স্টোরেজ থেকে তারপর প্রসেসিং ইউনিটে যেতে হয়, এটার প্রসেসিং ইউনিট দেখো এখানে কন্ট্রোল ইউনিট এবং এরিথমেটিক লজিক্যাল ইউনিট, ঠিক আছে। এটা পরে আসবে যে কোনটা কি। তো এখানে কন্ট্রোল ইউনিটই করে আলটিমেটলি যে আবার কিছু ইনপুট যাওয়া লাগতে পারে, সে আবার ইনপুট ইউনিটে পাঠিয়ে দিতে পারে অথবা আউটপুট ইউনিটে পাঠাইতে পারে। মানে বিষয়টা এরকম যে আমরা প্রথমে ইনপুট দিব, তারপরে স্টোরেজে যাব, তারপরে কন্ট্রোল ইউনিটে যাবে। সে কন্ট্রোল ইউনিটে চেক করে আরো যদি কোনো ভ্যালু লাগে, যেমন মনে করো যে আমরা একটা ত্রিভুজ, এমন একটা প্রোগ্রাম রান করলাম যে সেটা হলো একটা ত্রিভুজের অথবা একটা রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেশন করবে। আমরা এগুলো প্রোগ্রামিং যখন করব আমরা দেখব যে মানে একটা রেক্টেঙ্গেলের এরিয়া সে ক্যালকুলেশন করবে। তো একটা রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেশন করার জন্য কি লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। তো সে প্রথমে মনে করো যে দৈর্ঘ্যের ডাটাটা নিল যে এটার লেন্থ কত, তারপর আবার উইডথ এর জন্য আবার প্রসেসিং করে, সে আবার ইনপুট ডিভাইসের ইনপুটে পাঠাবে যে আবার এটা প্রস্থ কত, এটা আবার সে জানতে চাবে। তাহলে এই ধরনের একটা লুপ হইতে পারে, অথবা হইতে পারে যে আমরা ইনপুট গুলো আমরা একবারে দিব,
তারপরে সেই কন্ট্রোল প্রসেসিং করে সে আউটপুটে পাঠিয়ে দিবে। তার মানে এই ভিন্ন ভিন্ন প্রসেসর হইতে পারে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা পার্টস গুলো দেখবো। ইনপুট ডিভাইস, ইনপুট ইউনিট, যেটা আমরা বলতেছি যে কম্পিউটার নিড টু রিসিভ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন ইন অর্ডার টু সলভ এনি প্রবলেম। তাহলে যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে কম্পিউটার দরকার হলো সে কিছু ডাটা তার দরকার এবং ইনস্ট্রাকশন দরকার যে কিভাবে সে মানে ক্যালকুলেশনটা কিভাবে করবে বা প্রবলেমটা কিভাবে সলিউশন করবে। দেয়ারফর উই নিড টু ইনপুট the data and instruction into the computers. আচ্ছা, all the input devices perform the following functions. এখন ইনপুট ডিভাইসের কাজগুলো কি মূলত? আসলে ইনপুট ডিভাইস মূলত সাধারণত এই নিচের কাজগুলো করে, এক্সেপ্ট দ্য ডাটা। সে প্রথম ডাটা হলো অ্যাকসেপ্ট করে। আমরা এই যে কিবোর্ড বা মাউসের মাধ্যমে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, এই ইনস্ট্রাকশনটাকে বা আমরা যে কিগুলো চাপতেছি বা যে মাউসের যে বিষয়গুলো আমরা ক্লিক করতেছি, তো এটার মাধ্যমে সে ডাটা কালেক্ট করে এবং ইনস্ট্রাকশন নেয় ফ্রম আউটসাইড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কনভার্ট ইট টু এ ফর্ম, আচ্ছা, টু এ ফর্ম দ্যাট দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন কম্পিউটার তো আর আমাদের সরাসরি ভাষাটা বুঝতে পারে না, তো আমি যখন এখানে কিবোর্ডে এ চাপলাম, কম্পিউটার কিন্তু এ বুঝবে না সরাসরি। তো কম্পিউটারের যে টাইপের করে মানে বুঝতে পারে সেই টাইপের করে তাকে কনভার্ট করতে হবে। তার মানে পরের কাজটা হলো, প্রথম কাজটা হলো ডাটাকে সে অ্যাকসেপ্ট করবে, দ্বিতীয় কাজ হলো ডাটাকে কনভার্ট করবে। তারপরে সাপ্লাই দ্য কনভার্টেড ডাটা টু দ্য কম্পিউটার সিস্টেম ফর ফার্দার ফর হ্যাঁ আচ্ছা ফর ফার্দার। তার মানে হলো এই যে সাপ্লাই কনভার্টের যে ডাটাটা হলো, মানে সে যে ডাটাগুলো কনভার্ট করে নিল, সে যে মানে নিজেকে বোঝার জন্য যে তার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সে ডাটাটা কনভার্ট করে নিল, এই ডাটাটা সে জমা করে রাখবে, জমা করে রাখতে পারে যে পরবর্তীতে ইউজের জন্য। তার মানে এটা হলো স্টোরেজের কাজ। তাহলে মূলত এই তিনটা পর্যায়ের কাজ হলো ইনপুট ইউনিটের কাজ। মানে আমরা কিবোর্ড মাউস এগুলোর মাধ্যমে যে কাজগুলো করি এটা হলো ইনপুট ইউনিট। দেন যেটা আসছে স্টোরেজ ইউনিট। স্টোরেজ ইউনিট হলো হোল্ড ডাটা এন্ড ইনস্ট্রাকশন। তার মানে সে হলো ডাটা এবং ইনস্ট্রাকশন গুলোকে জমা করে রাখে, ধরে রাখে। ইট আচ্ছা প্রিজার্ভস দ্য ইন্টারমিডিয়েট এন্ড ফাইনাল রেজাল্টস বিফোর these are sent to the output devices. তার মানে আউটপুট ডিভাইসের আগে, আউটপুট ডিভাইসে জমা দেওয়ার আগ পর্যন্ত সেই ইন্টারমিডিয়েট এবং ফাইনাল রেজাল্টটা জমা করে রাখা বা এটা সংরক্ষণ করে। তাহলে ডাটা এই যে মেমোরি বা আমরা যেটাকে স্টোরেজ বলতেছি, স্টোরেজটা সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হলো প্রাইমারি স্টোরেজ আর একটা হলো পার্মানেন্ট স্টোরেজ। তাহলে প্রাইমারি স্টোরেজ আমি আগেও বলেছিলাম যে ভিডিওতে দেখেছিলাম যে একটা থাকে র্যাম আর একটা রোম থাকে। তো র্যামটা হলো প্রাইমারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ আর অলসো নোন অ্যাজ মেইন স্টোরেজ অর মেমোরি। তার মানে প্রাইমারি স্টোরেজটাকে মেইন স্টোরেজ অথবা মেমোরি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে is the main area of computer in which data is stored for quick access by computer processor. তার মানে এই যে মেমোরিটা আমরা বলতেছি প্রাইমারি যে মেমোরিটা, এটা হলো মেইন মেমোরি। তো এই র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এইটা হচ্ছে যখন প্রসেসর কাজ করে, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কম্পিউটার মাদারবোর্ড যখন কাজ করে, তো এই কাজ করার সময় সে যদি হার্ড ডিস্ক থেকে, মানে আমাদের যে স্টোরেজ মেমোরি যেটা থাকে, অনেক হার্ড ডিস্ক যেটা থাকে, হার্ড ডিস্ক থেকে ডাটাটা নিয়ে আসতে আবার ওইটা প্রসেসিং করতে অনেক সময় লাগে। তো সে প্রথমে কাজ করে হার্ড ডিস্ক থেকে, প্রথমে হলো র্যামে ডাটাটা নিয়ে আসে এবং র্যাম থেকে সে খুব দ্রুত ওইখান থেকে কাজটা করতে পারে। এবং র্যামটা হলো খুব দ্রুত অ্যাক্সেস করা যায়, মানে খুব দ্রুত এটার মধ্যে ঢোকা যায়। মানে এটার মধ্যে কোনো মনে করো যে এটার মধ্যে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তোমার যদি হার্ড ডিস্কে যেতে হয়, হার্ড ডিস্কে কোনো ডাটাকে নিয়ে আসতে হয়, তখন এটা তো অনেক টাইম লাগে। তো সেটার ক্ষেত্রে কি করে, যে কোনো একটা প্রোগ্রাম যখন আমরা রান করি, এটা সর্বপ্রথম র্যামে আসে, র্যাম থেকে তখন প্রসেসরে খুব দ্রুত কাজ করে। ঠিক আছে, এইটা ভিডিওতেও দেখানো হয়েছিল, তোমরা ভিডিওটা একটু দেখে নিও। যে আচ্ছা, র্যাম মিন্স র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মানে খুব দ্রুত যেটার মধ্যে অ্যাক্সেস করা যায়, খুব দ্রুত যেটার মধ্যে প্রবেশ করা যায়। র্যাম ইজ কনসিডার্ড র্যান্ডম অ্যাক্সেস বিকজ দে ক্যান অ্যাক্সেস এনি মেমোরি সেল ডিরেক্টলি। তার মানে যে কোনো মেমোরি সেলে খুব দ্রুত সে প্রবেশ করতে পারে। আচ্ছা, এখন এই যে মেমোরি, আসলে যে মেমোরি যেভাবে কাজ করে, মেমোরি সেল বলতে
যে এখানে রো কলাম আকারে অনেকগুলো ঘর কল্পনা করা হয় বা অনেকগুলো ঘর যেটা থাকে, তো এই ঘরগুলোর মধ্যে যদি আমরা ডাটা রাখি, তো যে কোনো ঘরে মনে করো যে এই ঘরের মধ্যে কিছু ডাটা আছে, কিছু পরিমাণ তথ্য আছে, তো প্রসেসর যে কোনো ঘরে যে কোনো সময় সে প্রবেশ করতে পারবে, এখান থেকে ডাটাগুলো রিড করতে পারে, ঠিক আছে। তো আমাদের যদি এই যে সেল নাম্বার এবং কলাম নাম্বার মানে এদিকে রো নাম্বার এবং কলাম নাম্বার যদি জানা থাকে, তাহলে আমরা এই এক্সাক্ট মানে একেবারে প্রকৃত সেলটা আমরা খুঁজে পাবো। এই সেলটা খুঁজে পেলেই বা আমরা যদি এই তথ্যটা জানি যে এই সেলের মধ্যে এই ডাটা আছে, তাহলে সে র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারে। এটা ভোলাটাইল মেমোরি। এটা হলো যে মেমোরিটা জমা থাকে না। জমা থাকে না ভোলাটাইল বলতে কি বোঝায়? ভোলাটাইল সাবস্টেন্স বলতে উদাহী পদার্থ। মনে করো ন্যাপথালিন, ন্যাপথালিন কিন্তু তুমি যদি রেখে দাও তাহলে কিন্তু এটা উদাহী হয়ে যায়। তো এই ধরনের পদার্থগুলোকে বলা হয় ভোলাটাইল মেমোরি, ভোলাটাইল সাবস্টেন্স। তো এই মেমোরিটাও ভোলাটাইল বলা হচ্ছে কেন? যেহেতু এই র্যাম, ধরো কোনো একটা কাজ করতেছি আমরা কোনো একটা প্রোগ্রাম রান করতেছি, তো তখন র্যাম এর মধ্যে যে স্টোরেজ থাকে, যখন আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দিই তখন কিন্তু আর ওই র্যামে ওই তথ্যটা ধরে রাখে না, মানে এটাকে মুছে ফেলে বা তথ্যটা রাখে না সে। তো তথ্য রাখে হলো রোমে, যেটা হলো যে হার্ড ডিস্ক বা এটাতে। এখন টাইপস অফ র্যাম, র্যাম এর বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ধরনের র্যাম আছে। এসডি র্যাম, তারপরে আছে ডিডিআর র্যাম, তারপরে হলো র্যাম বোর্স, ডিআরএএম র্যাম, ঠিক আছে। তো এটা বিভিন্ন নাম, এই নামটা একটু এইটার টাইপস অফ র্যাম যদি আসে তাহলে আসতে পারে। আচ্ছা, ফাংশনালিটি অফ প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরির কাজটা হলো স্টোর এন্ড প্রোভাইডস ডাটা ভেরি ফাস্ট। তার মানে এটা হলো খুব দ্রুত স্টোর করে রাখতে পারে ডাটা এবং খুব দ্রুত ডাটাগুলো দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইউজ টু হোল্ড দ্য প্রোগ্রাম বিং কারেন্টলি এক্সিকিউটেড, যেটা বললাম যে প্রোগ্রামটা আমরা রান করতেছি, যেমন আমি এখানে পাওয়ার পয়েন্ট রান করতেছি বা পাওয়ার পয়েন্টটা আমরা এখানে কাজ করতেছি পাওয়ার পয়েন্টে। তো সে হলো যে প্রোগ্রামটা আমরা রান করব, এই প্রোগ্রামের যে কি বলে তথ্যগুলো আছে এটাকে প্রথমে র্যামে আসে। তো এই জন্যই যখন তোমরা বড় ধরনের কোনো ভারী ধরনের কোনো সফটওয়্যার নিয়ে কাজ করবা, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অটোক্যাড, স্টেট প্রো, ইটেপস বা এই বিষয়গুলো ভারী ভারী সফটওয়্যার গুলো নিয়ে যখন কাজ করবা, যেহেতু যখন আমরা কাজ করব মানে যখন প্রোগ্রামটা ওপেন থাকবে তখন এইটার মেমোরিটা র্যামে যায়। সুতরাং ওই র্যামটা যদি একেবারে ছোট হয়, যেমন তোমার যদি 2 GB র্যাম হয়, তখন কিন্তু এই প্রোগ্রামগুলো রান করতে পারে না, অনেক সময় লাগে। তো এই জন্য হলো যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং মানে এই সব কাজের ক্ষেত্রে র্যামের ইয়াটা অনেক বেশি লাগে। মোবাইলের ক্ষেত্রেও সেম, মোবাইল এবং কম্পিউটার সেম জিনিস। মোবাইলেও তোমরা জানো যে র্যাম থাকে। তো টেম্পোরারি ইন নেচার, তো এই র্যামটা হলো টেম্পোরারি। আচ্ছা, তারপরে যেটা আসতেছে সেকেন্ডারি স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজ যেটা হচ্ছে যে আমরা বলা হচ্ছে যে হার্ড ডিস্ককে বা রোমকে, তো এটা হলো নন ভোলাটাইল। এটা তথ্যগুলোকে রিমুভ করে দেয় না, তথ্যগুলোকে পার্মানেন্ট। এটা হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ। তারপরে সেকেন্ডারি স্টোরেজ ইজ লাইক এ চিপ, মানে এটা তো অনেক জমা রাখতে পারে, মানে আগের ঘটনাগুলো সে জমা করে রাখতে পারে। ইট স্টোর সেভারেল প্রোগ্রাম ডকুমেন্টস ডাটা ডাটাবেসেস ইটিসি। তার মানে এগুলো অনেকগুলো প্রোগ্রাম ডকুমেন্টস ইত্যাদি জমা করে রাখতে পারে। whenever the results are saved again, they get stored in the secondary memory. যখন কোন একটা রেজাল্টকে আমরা সেভ করব, মনে করো যে কোন একটা কাজ করে যখন আমরা সেভ করে রাখি, তো এটা কোথায় রাখি? কম্পিউটার যে কোনো একটা মেমোরিতে। তো এই মেমোরিটাই হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা পার্মানেন্ট মেমোরি। দ্য সেকেন্ডারি মেমোরি ইজ স্লোয়ার এন্ড চিপার দেন দ্য প্রাইমারি মেমোরি। তাহলে আমরা বলেছিলাম যে র্যাম এটা হলো যে কুইক অ্যাক্সেস করা যায় এখান থেকে। তো র্যাম এটা হলো খুব দ্রুত এবং এটার দাম কিন্তু অনেক বেশি, কিন্তু হলো যে জায়গা খুব কম। যেমন 4 GB র্যাম, 8 GB র্যাম, 16 GB র্যাম। তো কিন্তু সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি যেমন 500 GB, কোথায় 4 GB, কোথায় 500 GB, তারপর 1 TB ইত্যাদি। তো সেকেন্ডারি র্যাম যেগুলো এটা হলো যে স্লোয়ার, খুব স্লো কাজ করে এবং খুব চিপার, মানে খুব সস্তা। আচ্ছা, তাহলে এটা আমরা সেকেন্ডারি র্যাম। এখন দেখো মেমোরি সাইজ। তাহলে মেমোরি সাইজ তোমরা হয়তোবা দেখে থাকবা যে যখন মোবাইল ব্যবহার করো তখন এই স্পিড মিটার যদি ইয়া করা থাকে, তো মোবাইলের উপরে যখন আমরা ইয়া করি তখন এটা স্পিড ওঠে যে কিরকম যাচ্ছে। কেবিপিএস হইতে পারে অথবা এমবিপিএস হইতে পারে। তো কেবিপিএস জিনিসটা হলো কি, দেখো বিট, বিআইটি, বিট হলো 0 অথবা 1।
তার মানে 0 অথবা 1 এটাকে বিট বলা হচ্ছে। তো কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। তো সে যা কিছু আমরা দেই না কেন, যত বড়ই ক্যালকুলেশন করুক না কেন, সে এমন একটা বাইনারিতে কনভার্ট করে নেয়, 0 এবং 1 এ সে কনভার্ট করে নেয়। আচ্ছা, তো এই যে 0 এবং 1 এটাকে একটা বিট বলা হচ্ছে, ঠিক আছে? 0 একটা বিট, 1 একটা বিট। আর বাইট যেটা, বাইট হচ্ছে 8 সেট অফ বিট, ঠিক আছে? সেট অফ 8 বিট, মানে 8টা বিট পরস্পর যদি আমরা রাখি তখন হবে 1 বাইট। তো এরকম 1024 বাইট সমান 1 কিলোবাইট বা কেবি যেটাকে বলা হচ্ছে 1 কেবি 2 কেবি। তাহলে 1024 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, ঠিক আছে? তারপরে আবার 1024 কিলোবাইট সমান 1 এমবি, 1 মেগাবাইট। 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, ঠিক আছে? তো এই বিষয়টা একেবারে মেমোরির যে ক্ষুদ্রতম সাইজ, এটা হলো বি, তারপরে বাইট, তারপরে কিলোবাইট, তারপর মেগাবাইট, ঠিক আছে? আচ্ছা, এটা স্টোরেজের বিষয়টা গেল। এখন আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট তো আমরা জানি যে the output unit of a computer provides the information and the results of a computation টু আউটসাইড দ্য ওয়ার্ল্ড। তার মানে এটা হচ্ছে যে কম্পিউটারটা যে কাজটা করবে বা যে ক্যালকুলেশন করবে, এই ক্যালকুলেশনের রেজাল্ট আউটপুট, এই রেজাল্টটা সে আউটপুট হিসেবে দেখাবে। তো এটা হইতে পারে কি, যে রেজাল্টটা সাধারণত আমরা কিভাবে দেখি, ডিসপ্লেতে দেখি। তাহলে এটা হইতে পারে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, অথবা প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট করি, প্রিন্টার। তারপরে হইতে পারে কি, এই যে সাউন্ড বক্স যেটা আছে, সাউন্ড বক্সের মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পাই। তো এগুলো হলো সাধারণত আউটপুট ডিভাইস, যেটার মাধ্যমে আমরা বাহ্যিকভাবে কম্পিউটারের ভিতর থেকে কিছু ইনফরমেশন বা আমরা এটাকে বের করতে পারি। তো এটা হচ্ছে আউটপুট ডিভাইস। আচ্ছা, তারপরে আসতেছে কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? কন্ট্রোল ইউনিট। আচ্ছা, তো কন্ট্রোল ইউনিট যেটা আমরা বলতেছি যে এইটা হলো সবকিছু কন্ট্রোল করে। যখন আমরা ইনপুট কোনো ডাটা ইনপুট দেই কম্পিউটারে, তো প্রথমে যায় কন্ট্রোল ইউনিটে, তারপরে সে প্রসেসিং করে আউটপুট ডিভাইসে পাঠায়। তাহলে ইট কন্ট্রোলস অল আদার্স ইউনিট ইন কম্পিউটার। যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটকে সে কন্ট্রোল করে, ঠিক আছে? আচ্ছা, দ্য কন্ট্রোল ইউনিট, আচ্ছা, ইনস্ট্রাক্ট দ্য ইনপুট ইউনিট where to store the data after receiving it from the user। তার মানে ইউজার থেকে যখন ডাটাটা নিয়ে আসে, তখন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে এই ইনস্ট্রাকশনটা, যে ইনস্ট্রাকশন দিচ্ছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কন্ট্রোল করে। আচ্ছা, ইট কন্ট্রোলস দ্য ফ্লো অফ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন ফ্রম দ্য স্টোরেজ ইউনিট টু ALU। ALU হলো এই যে দেখো, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। আচ্ছা, তো যে আমরা যে ডাটাগুলো দিচ্ছি সেটার ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজটা করে বা এটাকে কন্ট্রোল করে। এখন অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, তো কম্পিউটারের প্রোগ্রাম যেভাবে কাজ করে, আমরা যখন প্রোগ্রামিং করব তখন দেখব যে কম্পিউটার সাধারণত চেক করে, মানে এটা কি সত্য নাকি মিথ্যা। মনে করো সে একটা লজিক নিয়ে কাজ করে, যেমন আমি যদি বলি, যেমন 3 আর 5, ঠিক আছে? এখন কোনটা বড়? তাহলে আমরা যদি এইটাকে চেক করার জন্য একটা প্রোগ্রাম রেখি, 3 এবং 5 কোনটা বড়, সে হলো কি, প্রথমে ডাটাটা নেবে, ইনপুট নেবে 3, মনে করো যে x এর মান 3 নিলাম, সে ইনপুট নেবে, x এর মান কত, x এর মান 3 নিল, ঠিক আছে? আবার মনে করো যে y এর মান, সে আরেকটা ডাটা নেবে, y এর মান নিল 5। এখন সে চেক করবে ইজ x ইজ গ্রেটার দেন, মানে ইজ লেস দেন অর মানে গ্রেটার দেন, আমি যদি বলি যে x কি লেস দেন 5, যদি x লেস দেন 5, এইটা সেই এই লজিকটা সে চেক করবে, ঠিক আছে? মনে করো যে এইটা চেক করলো, অথবা আমরা যদি বলতাম যে x কে y মানে কি বলে y এর তুলনায় বড় বা 5 এর তুলনায় বড়, x ইজ লেস দেন 5 না হলে x ইজ লেস দেন y বলতেছি। আচ্ছা, এখন এটা যদি ইয়েস আসে, এটা যদি সত্য আসে, তার মানে কোনটা, মানে এইটা যদি x লেস দেন y এর তুলনায় হয়, মানে y এর তুলনায় যদি x ছোট হয়, তখন আমরা কি বলতে পারবো
যে ওয়াইটা বড় এক্সটা ছোট, তাই না? এইটা যে এইটার রেজাল্টটা যদি ইয়েস আসে তখন সে বলতে পারবে যে এই এক্স এর মানটা 5 এর তুলনায় বা এক্স এর মানটা বা 3 5 এর তুলনায় ছোট। কিন্তু যদি এটা নো আসে তখন সে বুঝবে যে এক্স এর মানটাও 5 এর তুলনায় বড়। আচ্ছা, তো এইভাবে সে হলো অনেকগুলা এরকম লজিক টেস্ট করে বা এরকম লজিক দেখেছি এইটা হলে এইটা হলে এটা কিনা, বা এটা সত্য হলে এটা রেজাল্ট হবে, এটা মিথ্যা হলে এটা রেজাল্ট হবে, সত্য হলে অন্য একটা লজিকে যাবে। তো এইগুলো যখন আমরা প্রোগ্রামিং করব তখন দেখবো। তো এই যে লজিক গুলো টেস্ট করা বা লজিক গুলো টেস্ট করা হলো এরিথমেটিক্যাল লজিক, মানে এরিথমেটিক লজিক্যাল ইউনিটের কাজ। মানে এইটা হলো যে এই লজিক গুলো টেস্ট করে সে একটা ফাইনাল ডিসিশনে আসবে বা আউটপুট একটা ফাইনাল ডিসিশন দিবে। এটা হলো যে সিপিইউ বা এএলইউ এর ইউনিটটা বা এটার ডায়াগ্রাম। আচ্ছা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দুইটা পার্ট, একটা হলো সিপিইউ যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হলো সিইউ আচ্ছা সেন্ট্রাল ইউনিট, এবং এএলইউ, ঠিক আছে, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। ইট পারফর্মস অল ক্যালকুলেশন, তার মানে এটা হলো সকল ক্যালকুলেশন সম্পন্ন করে। ইট টেকস অল ডিসিশন, সকল ডিসিশন সে নেয়। ইট কন্ট্রোলস অল ইউনিটস অফ কম্পিউটার, তাহলে এটা কম্পিউটারের সকল ইউনিটকে কন্ট্রোল করে। এখন এই সিপিইউ এর বিভিন্ন ধরনের সিপিইউ আছে, বিভিন্ন নামের সিপিইউ আছে, এই এগুলো হলো টাইপস অফ সিপিইউ, ঠিক আছে। পেন্টিয়াম প্রো, মানে এগুলো অনেক আগের, পেন্টিয়াম 2 3, ঠিক আছে। এখন ডুয়েল কোর, এখন ডুয়েল কোর না, তো ডুয়েল কোর আগে ছিল, এখন কোর আই চলতেছে, কোর আই 3, কোর আই 5, 7 পর্যন্ত, এখনো 7 বা তারও বেশি পর্যন্ত আছে। তো এটা হলো প্রসেসর, বিভিন্ন ধরনের প্রসেসর গুলোর নাম। আচ্ছা, এখন টাইপস অফ কম্পিউটার, তাহলে কম্পিউটার দেখো সুপার কম্পিউটার। তো সুপার কম্পিউটার যেটা, এটা হলো অনেক বড়, যদি লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন নিয়ে যদি কাজ করতে হয়। আচ্ছা, তো সুপার কম্পিউটার are used to process very large amount of information, including processing information to predict hurricanes, satellites, image and navigation. আমি এই স্যাটেলাইট ইমেজ এগুলা চেক করে কোন ধরনের বন্যা বা এই জাতীয় যে বিষয়গুলো হবে কিনা, তো এগুলা ক্যালকুলেশন করার জন্য বা এগুলা বিচার বিশ্লেষণ করার জন্য যে কম্পিউটারটা, মানে সাধারণত এই সুপার কম্পিউটার বা মিলিটারি ওয়ারের জন্য বা যুদ্ধক্ষেত্রে সুপার কম্পিউটার এগুলার ইউজ করা হয়। অনেক বেশি পরিমাণ হিস্টোরি নিয়ে যদি কাজ করতে হয়, অনেক বেশি পরিমাণ ডাটা নিয়ে যদি কাজ করতে হয়, তখন যে ধরনের কম্পিউটার ইউজ করা হয় সুপার কম্পিউটার বলা হচ্ছে। আচ্ছা, মেইন ফ্রেম, আচ্ছা, আর ইউজড বাই গভর্নমেন্ট এন্ড বিজনেস টু দা প্রসেস ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন। তার মানে হলো যে সরকারের এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের কম্পিউটার গুলো ব্যবহার করা হয়, যেটাতেও অনেক বেশি পরিমাণ ইনফরমেশন নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিনি কম্পিউটার আর সিমিলার টু মেইন ফ্রেম কম্পিউটার, দে আর ইউজড ফর বিজনেস এন্ড গভর্নেন্স টু প্রসেস লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন। তাহলে মিনি কম্পিউটার যেটা, এটাও মূলত আসলে মেইন ফ্রেম কম্পিউটারের মতোই, যে গভর্নমেন্টের বিভিন্ন কাজগুলো এবং লার্জ বিজনেসের পারপাসে এগুলো ইউজ করা হয়। তারপরে আর যেটা আসছে চতুর্থ নাম্বার কম্পিউটার টাইপস অফ কম্পিউটার, এটা পার্সোনাল কম্পিউটার। এটা তো আমরা জানি যে পার্সোনাল কম্পিউটার also known as PCs are smaller and less powerful than the other. তাহলে অন্যদের তুলনায় এগুলো হলো লেস পাওয়ারফুল এবং এটা হচ্ছে খুব ছোট। they are used in home, schools and small business. তার মানে এগুলো হলো বাসা বাড়ি বা স্কুল কলেজে এবং ছোটখাটো যে বিজনেস এগুলাতে ইউজ করা হয়। আচ্ছা, এখন পার্টস অফ কম্পিউটার। আচ্ছা, তোমাদের ইয়া তো শেষ হবে 10টা 20-এ, তাই না? আচ্ছা, পার্টস অফ কম্পিউটার। জি স্যার। তো কম্পিউটার আমরা জানি যে দুই ধরনের পার্টস থাকে, এখানে হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে। হার্ডওয়্যার বলতে বেসিক্যালি আমরা সাধারণত যেগুলো দেখে থাকি এবং যেগুলো আমরা টচ করতে পারি, যেমন মাউস, এটা তো আমরা দেখতেছি, কিবোর্ড এটা আমরা দেখতেছি, তারপরে মনিটর এগুলা কিন্তু আমরা দেখতেছি, বা এই যে বাহ্যিকভাবে যে বিষয়গুলো আমরা দেখি এগুলো হলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার হলো যার মাধ্যমে আসলে প্রোগ্রামটা রান করে বা প্রোগ্রামটা যেভাবে চলে। তাহলে হার্ডওয়্যার ইজ বেসিক্যালি এনিথিং that you can touch with your fingers. Example, computer case, CPU, monitor, keyboard, mouse, disk drive, zip drive, CD-ROM, DVD,
তারপরে হার্ড ড্রাইভ ইটিসি, এগুলোকে বলা হচ্ছে হার্ডওয়্যার। there are three types or categories of hardware, যেটা আমরা পড়ে আসলাম। ইনপুট ডিভাইসেস, এগুলো কিবোর্ড মাউস, আউটপুট ডিভাইসেস মনিটর প্রিন্টার, আর স্টোরেজ ডিভাইসেস রোম র্যাম হার্ড ডিস্ক ইত্যাদি। সফটওয়্যার is the program and application that tell the computer what to do and how to look। তার মানে কম্পিউটারটাকে যে বিষয়গুলো মানে যে বিষয়টা বা যে জিনিসটা ইনস্ট্রাকশন দিবে যে তোমার কাজ কিভাবে করতে হবে, সেটা হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা আমাদের পার্টস অফ কম্পিউটার। তাহলে সফটওয়্যার দুই ধরনের, একটা হলো সিস্টেম সফটওয়্যার আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো একটা কম্পিউটার যখন তোমাদের যখন করো, তো এটাতে প্রথম অবস্থায় উইন্ডোজ দিতে হয়, তাই না? শুধুমাত্র উইন্ডোজ না, অন্যান্য আরো অনেকগুলো বিষয় আছে। তো এই সফটওয়্যার গুলো যেটার মাধ্যমে কম্পিউটারটা আসলে ব্যবহার উপযোগী হয়, মানে কম্পিউটার এবং আমার বাহ্যিক যে আমরা যেগুলোর মাধ্যমে এটাকে ইনস্ট্রাকশন দিব, এই ভাষার মধ্যে একটা মিডিয়াম হিসেবে এই সিস্টেম সফটওয়্যারটা কাজ করে। মানে আমরা যে ইনপুট গুলা দিচ্ছি এটাকে সে কনভার্ট করে কম্পিউটার যেভাবে বোঝে সে অনুযায়ী তাকে দিয়ে দেয়া। এই বিষয় এই ইয়াটা হলো সিস্টেম সফটওয়্যার ছাড়া কিন্তু কোনোটা চলে না। যেমন এই যে মোবাইলের ক্ষেত্রে বলি, মোবাইলের ক্ষেত্রে এখন যেগুলো আছে অ্যান্ড্রয়েড এটা হচ্ছে যে সিস্টেম সফটওয়্যার। অ্যান্ড্রয়েড ছাড়া মানে অ্যান্ড্রয়েড যে ভার্সনটা বা অ্যান্ড্রয়েড যে সব ইয়াটা আছে, এইটা যদি মোবাইলে না থাকে তখন কিন্তু মোবাইল চলবে না বা অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো এখানে চলবে না। তো এই সিস্টেম সফটওয়্যার একটা লাগবে। তারপরে হলো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা বিভিন্ন কাজের সুবিধার্থে বিভিন্ন কাজ করার জন্য, যেমন আমি লেখালেখি করব এটার জন্য মাইক্রোসফট অফিস এবং আরো অনেকগুলো সফটওয়্যার আছে। যদি আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো ড্রয়িং করি তখন এটার জন্য অটোক্যাড আছে। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি ডিজাইন করি তখন এটা ইট্যাক্স স্টেট পুরো এগুলো আছে। তো এই বিষয়গুলো এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, তো এখন যে সিস্টেম সফটওয়্যার যেটা বললাম যে চেক অল দা অ্যাক্টিভিটিস এন্ড সেট অল দা রুলস ফর হাউ দ্য হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার উইল ওয়ার্ক টুগেদার। তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলে একত্রিতভাবে কিভাবে কাজ করবে এই সবগুলো ইনস্ট্রাকশন দিবে হলো সিস্টেম সফটওয়্যার। তাহলে এই সিস্টেম সফটওয়্যার মধ্যে কি কি আছে? আমরা তো উইন্ডোজ এটা একেবারে খুব বেশি পরিমাণ জানি। তো উইন্ডোজ এর অনেকগুলা ভার্সন আছে। উইন্ডোজ এর 95, 98 এবং এখন পর্যন্ত উইন্ডোজ 2010, তারপরে মানে 2010 এগুলো চলতেছে। তারপরে যেটা আসতেছে আরো অনেকগুলো বিষয় আছে। দেখো এখানে ইউনিক্স, লিনাক্স, ডিওএস, তারপরে এমই, এগুলো এক্সপি তো আগে ব্যবহৃত হইতো, উইন্ডোজ এক্সপি, তারপরে ভিস্তা ইটিসি। এবং এখানে ম্যাক সিস্টেম যদি হয়, কম্পিউটারটা যদি ম্যাক কম্পিউটার হয় তাহলে OS 6 মানে OS 6, 7, 8, 9 ইত্যাদি ভার্সন এটা হলো সিস্টেম সফটওয়্যার হিসেবে আছে। আচ্ছা, টাইপস অফ অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখানে খুব বেশি আমাদের এটা হলো যে অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে। ঠিক আছে, কমান্ড লাইন অপারেটিং সিস্টেম, আর এটা হলো GUI স্ট্যান্ড ফর গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। এটা হলো কমান্ড লাইন অপারেটিং সিস্টেম। এটা হলো স্বাভাবিক আমরা যে কাজগুলো করি এই সিস্টেমে এটা হয়। কিন্তু যেগুলো হলো খুব হাই কোয়ালিটির গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, মানে হলো যেটা হলো খুব হাই কোয়ালিটির গ্রাফিক্স নিয়ে কাজ করতে হয়, তখন সেটাকে এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে যদি আমরা চালনা করি তাহলে সেটা আরো বেশি ইউজফুল হয়। আচ্ছা, জেনারেল পারপাস অফ অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেমের সাধারণত কাজগুলো কি? অপারেটিং সিস্টেমের সাধারণত কাজ হলো জব ম্যানেজমেন্ট করা। তার মানে আমরা যে কাজগুলো করব বা একসাথে মনে করো যে অনেকগুলো আমরা মাল্টিপল কাজ করতেছি, তো এই মাল্টিপল কাজগুলো সে ম্যানেজ করে রাখবে, যে মানে একই সাথে রান করা বা ডেইলি যে কাজগুলো করে এই কাজগুলো ম্যানেজ করা, মানে জব ম্যানেজমেন্ট। তারপরে টাস্ক ম্যানেজমেন্ট হলো যে এই যে মাল্টিটাস্কিং, which is the ability to simultaneously execute multiple programs। মানে একই সাথে বিভিন্ন প্রোগ্রাম একসাথে এক্সিকিউট করা, এটা হলো অপারেটিং সিস্টেমের এটা হলো টাস্ক ম্যানেজমেন্টের বিষয়টা, যে একই সাথে অনেকগুলো কাজ সে রান করতে পারবে বা একই সাথে অনেকগুলো কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে জব ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট একই টার্ম মোটামুটি। জব ম্যানেজমেন্ট হলো কাজগুলো বন্টন করা বা কাজগুলা কন্ট্রোল করা। তারপরে ডাটা ম্যানেজমেন্ট হলো যে তথ্যগুলো আমরা দিচ্ছি
এই তথ্যগুলো বা এই ইনফরমেশন গুলো জমা করে রাখা, স্টোর করে রাখা ইত্যাদি। তো এগুলা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা মানে কি বলে পার্টিকুলার লোকেশনে রাখা। ডিভাইস ম্যানেজমেন্ট, তো ডিভাইস বলতে আমরা কি বুঝি যে ডিভাইস ম্যানেজমেন্ট কন্ট্রোল পেরিফেরাল ডিভাইসেস বাই দ্য সেন্ডিং দেম কমান্ডস ইন দেয়ার ওন প্রপার্টি ল্যাঙ্গুয়েজ। এখন মনে করো যে ডিভাইসের ক্ষেত্রে একটা তো হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম বলতেছি। এখন আমি যদি মনে করি এই কম্পিউটারে একটা মডেম ব্যবহার করতে চাই বা একটা প্রিন্টার ব্যবহার করতে চাই, তো এই প্রিন্টারের জন্য আলাদা একটা ড্রাইভার আমাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো এই প্রিন্টারের জন্য অথবা এই মডেমের জন্য আলাদা একটা ড্রাইভার ইনস্টল করতে হবে, এই বা সফটওয়্যার ড্রাইভার বলতে সফটওয়্যার বলতেছি। তো এই মানে একেবারে একটা পার্টিকুলার কোন একটা কাজ করার জন্য যে ড্রাইভ ইউজ করা হয় বা যে ড্রাইভারটা আমরা ব্যবহার করব, এই ধরনের ডিভাইস গুলোকে ম্যানেজমেন্ট করবে, মানে সব সফটওয়্যার গুলোকে ম্যানেজমেন্ট করবে। আলটিমেটলি মূলত আসলে সবগুলো ম্যানেজমেন্ট করবে। তারপরে যে ফাইনাল কাজ হলো সিকিউরিটি। তোমরা জানো যে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিভিন্ন ধরনের ভাইরাসের অ্যাটাক থেকে রক্ষা করার জন্য বা বিভিন্ন ম্যালওয়্যার ইফেক্ট থেকে রক্ষা করার জন্য এটা সিকিউরিটি প্রয়োজন, ঠিক আছে? তো এই সিকিউরিটির কাজটাও অপারেটিং সিস্টেম করবে। আচ্ছা, এখন যেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে যে আমরা বিভিন্ন কাজের জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করি, তো এটার মধ্যে বিজনেস সফটওয়্যার, বিজনেস হলো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কাজগুলো মানে যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়। তো এটা হলো স্প্রেডশিট, যেটাকে আমরা এক্সেল হিসেবে রিপ্রেজেন্ট করি। তো এই এক্সেল বা এই জাতীয় যে প্রোগ্রাম গুলো মাইক্রোসফট অফিস, ওয়ার্ড প্রসেসর, তো এই সফটওয়্যার গুলো হলো বিজনেস সফটওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার। তো কমিউনিকেশন সফটওয়্যার বলতে যে যেগুলো হলো যোগাযোগের ক্ষেত্রে, একে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়। এখন আমরা উদাহরণ দিতে পারি ইমেল, তারপরে ফেসবুক, ইটিসি যতগুলো বিষয়গুলো আছে। তো এগুলো হলো একটার সাথে আরেকটার যোগাযোগ রক্ষার জন্য অথবা এক কম্পিউটার আরেক কম্পিউটার যোগাযোগ রক্ষার জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে কমিউনিকেশন সফটওয়্যার। আচ্ছা, তারপরে গ্রাফিক্স সফটওয়্যার হলো গ্রাফিক্সের যে কাজগুলো আছে এই কাজগুলো করার জন্য ফটোশপ, তারপরে প্রিন্ট শপ, ইটিসি। এডুকেশনাল এন্ড রেফারেন্স সফটওয়্যার, তার মানে শিক্ষার ক্ষেত্রে যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়, যে ওয়ার্ড বুক, পিডিএফ, তারপরে এখানে মাইক্রোটাইপস ইত্যাদি বিভিন্ন সফটওয়্যার গুলো হলো যে শিক্ষার ক্ষেত্রে আমরা যে সফটওয়্যার গুলো ব্যবহার করি, এটা হলো এডুকেশন এন্ড রেফারেন্স সফটওয়্যার। আচ্ছা, তারপরে এন্টারটেইনমেন্ট এন্ড লেজার সফটওয়্যার, তার মানে হলো বিভিন্ন অবসর সময় কাটানোর জন্য অথবা বিনোদনমূলক সফটওয়্যার, বিভিন্ন গেমস আছে এইটার মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে। যাই হোক, এগুলো আমরা বুঝতে পারতেছি। ইন্টিগ্রেটেড সফটওয়্যার হলো একসাথে অনেকগুলো বিষয় থাকে, যেমন আমরা যদি বলি যে পাওয়ার পয়েন্টে এটা ওয়ার্ডের কাজ করা যায়, গ্রাফিক্সের কাজ কিছুটা করা যায়, ঠিক আছে? একেবারে হাই কোয়ালিটি না, কিছুটা করা যায়। তো এগুলা হলো যে ইন্টিগ্রেটেড সফটওয়্যার, মানে একই সাথে অনেকগুলো কাজ যেটার মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, তো এইটা ছিল যে কম্পিউটারের আমরা যে বেসিক এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। আমরা কম্পিউটারের ইন্ট্রোডাকশনটা শেষ করে ইনশাআল্লাহ তারপরে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর কিছু ম্যাথ করব। মানে এটা হয়তো বা থিওরি পড়তে পড়তে তোমাদের বোরিং লাগতে পারে, তো তারপরে আমরা ম্যাথ শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মানে বিষয়টা হলো যে কোনো কিছু বোঝার যদি না থাকে তখন কিন্তু ক্লাস করতে একটু মনে হয়। আচ্ছা, এখন তোমরা তো 4 জন ছিলা, চলে গেল কে? বিথি ছিল, জাবের, জেরিন, শাহরিয়ার, সজীব, এমডি শাহরিয়ার সজীব। শাহরিয়ার সজীব কি এতক্ষণ না ছিল? স্যার, সজীব তুষার ছিল, তুষার ভাইয়া ছিল। তুষার ছিল? হ্যাঁ, তুষারের নামই তো। আচ্ছা, তুষারের নামই তো সজীব মনে হয়, তাই না? জি স্যার, সজীব আহমেদ তুষার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এমডি শাহরিয়ার সজীব হবে। কিন্তু ও তো জয়েন করে আবার চলে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় হয়ে গেছে, তোমাদের হয়তো বা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।